টপিক আমরা ওইভাবে শিখতে পারবো। ফার্স্ট অফ অল যেমন এখানে আমি যদি সেন্টেন্স নিয়ে আলোচনা করি, সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্সটা বাংলা গ্রামারে কি? তাহলে সেন্টেন্সটা বাংলা গ্রামারে হলো বাক্য। অবশ্যই বাংলা ভাষা অনুযায়ী, বাংলা গ্রামার অনুযায়ী আমাকে বাক্য শিখতে হবে। অবশ্যই ইংলিশে সেন্টেন্স শিখতে হবে যদি আমরা ভাষা শিখতে চাই ভালোভাবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখন এখানে যদি আমরা ফার্স্ট অফ অল আলোচনা করি সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স মূলত এক বা একাধিক, একটা হইতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা, পাঁচটা, ছয়টা শব্দ একত্রে পাশাপাশি বসিয়ে যদি আমরা আমাদের মনের কথাগুলো প্রকাশ করি, মনের ভাব প্রকাশ করি, কমপ্লিট সেন্স প্রকাশ করি, তবে তাকে আমরা সেন্টেন্স বলবো। যেমন এখানে এ গ্রুপ অফ words which make a complete sense is called a sentence. তাহলে ইংরেজিতে, in English grammar, a group of words which make a complete sense is called a sentence. তাহলে এখন এটা যদি আমি বাংলা গ্রামার অনুযায়ী বলতে চাই, বাংলা গ্রামারে বাক্য কাকে বলে প্রশ্ন করা হলো, বাংলা টিচার ক্লাসে গিয়ে প্রশ্ন করলো যে বাংলা বলো বাক্য কাকে বলে। তাহলে বাক্য কাকে বলে সেটা বলতে গিয়ে আমাকে কি বলতে হবে, ঠিক এই জিনিসটাই বাংলা ট্রান্সলেটে বলে দিলেই হয়ে যাবে। কিভাবে? যেমন এই গ্রুপ অফ ওয়ার্ড, কয়েকটা, একগুচ্ছ শব্দ, তাহলে এটাকে আমরা বলতে পারি কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ ভাব প্রকাশ করে তবে তাকে বলে। তাহলে এই জায়গায় আমাদের যে জিনিসটা খুবই ভালোভাবে খেয়াল করতে হবে, এই যে আমাদের বাংলা অনুযায়ী, বাংলা গ্রামার অনুযায়ী যে নিয়ম, সংজ্ঞাটা, ডেফিনেশনটা, আর ইংরেজি গ্রামারের যে ডেফিনেশনটা, তাহলে ইংলিশে যদি কোনো টিচার প্রশ্ন করে হোয়াট ইজ সেন্টেন্স, হোয়াট ডু ইউ মিন বাই সেন্টেন্স, তাহলে আমাকে কি বলতে হবে, গ্রুপ অফ ওয়ার্ড which make a complete sense is called a sentence. আর বাংলায় যদি কোনো টিচার প্রশ্ন করে তাহলে আমরা কি বলতে পারি, কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। এখন এইখানে দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, দুইটা বাংলা এবং ইংরেজিতে যে দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে কমপ্লিট সেন্স, আর বাংলা গ্রামারে যে গুরুত্বপূর্ণ কি পয়েন্টটা সেটা হলো মনের সম্পূর্ণ
ভাব, তার মানে সম্পূর্ণ ভাব, মনে সম্পূর্ণ ভাব আর কমপ্লিট সেন্স। যদি কমপ্লিট সেন্স প্রকাশ না পায়, যদি সম্পূর্ণ ভাব প্রকাশ না পায়, তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। তাহলে যদি এই কথাটাকে আমরা বাদ দিয়ে দিই, কমপ্লিট সেন্স আর মনের ভাব, এই শব্দ দুইটাকে, এই অংশটাকে, ফ্রেজাল ওয়ার্ডগুলোকে বাদ দিয়ে দেই, তাহলে কি দাঁড়ায়? যে এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ মেক এ সেন্স নয়, হুইচ মেক সেন্স তৈরি করে, ইজ কল্ড সেন্টেন্স। তাহলে এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে কয়েকটা শব্দ বসলেই মনে হয় সেন্টেন্স হয়ে গেল। না, কয়েকটা শব্দ বসলেই কখনোই সেন্টেন্স হবে না। আর মনের অবশ্যই সেটাকে কমপ্লিট সেন্স প্রকাশ করতে হবে, মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে হবে, তবেই তাকে আমরা সেন্টেন্স বলতে পারবো। তাহলে ফর এক্সাম্পল দুইটা উদাহরণ হিসেবে আমরা উদাহরণ টানতে পারি। যেমন এখানে এক্সাম্পল, সারিয়া is playing in the field. সারিয়া মাঠে খেলতেছে। তাহলে এই যে আমি 1 2 3 4 5 6টা শব্দ বসিয়েছি পাশাপাশি, এই 6টা শব্দ বসানোর কারণে এটা একটা বাক্য হয়েছে। আবার এইটা দ্বারা অবশ্যই আমার একটা কমপ্লিট সেন্স, মনের ভাব প্রকাশ পেয়েছে। যদি মনের ভাব প্রকাশ না পেত তাহলে কিন্তু এটা বাক্য হতো না। তাহলে মনের ভাব না প্রকাশ পাইলে বা মনের ভাব প্রকাশ পায় না, এরকম কি হইতে পারে পাশাপাশি শব্দ বসাইলে? তো এই 6টা ওয়ার্ডই যদি আমরা পাশাপাশি আগোছালো করে বসিয়ে দেই, তাহলে হতে পারে যে প্লেইং is in field the সারিয়া, যেটা কোনো অর্থবহ সেন্টেন্স হয় নাই, কোনো মিনিং প্রকাশ করে নাই, আগোছালো বসেছে, তাই এটাকে আমরা বাক্য বলতে পারবো না। তাহলে আমাদের অবশ্যই এই দুইটা বিষয়ের দিকে ভালোভাবে মনোযোগ মানে মনে রাখতে হবে। সেটা হলো কমপ্লিট সেন্স প্রকাশ করতে হবে, মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে হবে। এখন এই যে কমপ্লিট সেন্স এবং মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে হবে, এই কমপ্লিট সেন্স এবং মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য আমাদের তাহলে এই শব্দগুলোকে যে সাজাবো আমরা, অবশ্যই তো একটা অর্ডারে সাজাতে হবে, একটা নিয়মে সাজাতে হবে। যেমন আমি এখানে সারিয়া ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, আমি এখানে কেন প্লেইং শব্দটা আগে বসালাম না, কেন আমরা ফিল্ড শব্দটাকে আগে বসালাম না, বা কেনই নিচের অংশটা পাশাপাশি বসানোর পরেও কোনো বাক্য হলো না, সেই বিষয়ের দিকে আমাদের তো অবশ্যই জানতে হবে, তাই না? হ্যাঁ, সেই বিষয়ে জানার জন্য আমাদের দুইটা মানে এর উপরে দুইটা বৈশিষ্ট্য ফলো করতে হবে, বা আমাদেরকে সেই বিষয়ে জানার জন্য একটা রুলস ফলো করতে হবে, একটা রুলস মাথায় রাখতে হবে, একটা গঠনতন্ত্র, একটা নিয়ম মাথায় রাখতে হবে। তাহলে বাক্যের একটা বাক্য পূর্ণাঙ্গ বাক্য হওয়ার জন্য যেমন আমাদের বৈশিষ্ট্য দেখলাম, কমপ্লিট সেন্স প্রকাশ পেতে হবে, তাহলে কয়েকটা শব্দ পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করার জন্য ওই শব্দগুলোকে একটা কারেক্ট অর্ডারে বসাতে হবে। তাহলে সেই কারেক্ট অর্ডারটা কি হতে পারে? কারেক্ট অর্ডারটা হতে পারে, দেখুন এখানে বাংলা গ্রামার অনুযায়ী, ইংলিশ গ্রামার অনুযায়ী দুইটা অর্ডার আছে, মানে দুইটা ফরম্যাট রয়েছে, দুইটা রুলস রয়েছে। তাহলে বাক্যের গঠন হলো the structure of a sentence, একটা সেন্টেন্সের গঠন। the structure of a sentence, বাক্যের গঠন প্রণালী। যদি আমরা ইংলিশে চিন্তা করি, ইংরেজিতে,
তাহলে ফার্স্ট অফ অল আমাকে সাবজেক্ট বসাতে হবে, প্লাস অবশ্যই আমাকে তারপরেই ভার্ব বসাতে হবে। ভার্ব কাকে বলে সেই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব। এরপরে আমরা অবজেক্ট বসাবো, অবজেক্ট অথবা এক্সটেনশন বসাবো। এখন এক্সটেনশন বলতে কি বোঝায়, সাবজেক্ট বলতে কি বোঝায় সেই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আপাতত আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে আলোচনা করতে পারি এই নিচের সেন্টেন্সটা থেকে। এরপরে বাংলা গ্রামার অনুযায়ী প্রথমে ঠিক আছে ইংরেজির মতো এখানে কর্তা বসবে, এটা তাহলে কিন্তু ইংরেজি গ্রামার অনুযায়ী বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, আর এটা হলো বাংলা গঠন প্রণালী। তাহলে প্রথমে আমাকে এখানে বাংলা গ্রামারে কর্তা বসাতে হবে, আর ইংলিশে যদিও ভার্ব বসাতে হয়েছে, বাট বাংলা গ্রামার অনুযায়ী আমাকে শুরুতেই কর্ম, তার মানে এই পাশের অংশটা অবজেক্ট বসাতে হবে, কর্ম বসাতে হবে। এরপরে আমাকে ভার্ব বসাতে হবে, ভার্বের বাংলা হলো ক্রিয়া। তাহলে কর্তা, কর্ম, ক্রিয়া, এটা হলো বাংলা গ্রামার অনুযায়ী। যেমন বাংলা গ্রামারে আমি এই নিচের সেন্টেন্সটারই বাংলা লিখে ফেলি, কি হয় তাহলে সেটা, যেমন এটারই বাংলা হলো সারিয়া মাঠে খেলতেছে। তাহলে আমরা যদি স্ট্রাকচারকে ফলো করি, আমরা যদি গঠনকে ফলো করি, তাহলে ওই স্ট্রাকচার সেন্টেন্সের গঠন অনুযায়ী, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বাংলাটা দেখি মিলে গেছে কিনা। তাহলে এই যে কর্তা, সারিয়া কর্তা, কর্ম লাগবে, এই যে মাঠে, কর্ম অথবা এক্সটেনশন, অবজেক্ট অথবা এক্সটেনশন যে কোনো একটা থাকতে পারে। তাহলে মাঠে খেলতেছে, এই যে ক্রিয়া, খেলা হলো ক্রিয়া, খেলা হলো ভার্ব, প্লে হলো ভার্ব। তাহলে এই জায়গায় আমরা বাংলা গ্রামার অনুযায়ী এটা পেয়ে গেলাম যে সাবজেক্ট আগে আছে, তারপরে কর্ম আছে, তারপরে খেলতেছে, ক্রিয়া আছে। এখন এটা আরেকটা বাক্য লিখতে পারি, সারিয়া ফুল ভালোবাসে। ঠিক একইভাবে সারিয়া ভালোবাসে, কি ভালোবাসে? ফুল ভালোবাসে। তাহলে ভালোবাসাটা হলো ক্রিয়া, ফুলটা হলো কর্ম, আর সারিয়া হলো কর্তা, সাবজেক্ট। তাহলে এই জায়গাতে বাংলা গ্রামার অনুযায়ী যত ভাষা বলি না কেন আমরা, অবশ্যই কর্তাকে আগে বসাতে হবে, কর্মকে তারপরেই বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসাতে হবে। কিন্তু ইংরেজি গ্রামার অনুযায়ী বাংলার যে গঠন রয়েছে, রুলস রয়েছে, সেন্টেন্সের স্ট্রাকচার রয়েছে, এক না, একটু ভিন্ন। সেটা হলো প্রথমে আমরা এই যে সাবজেক্ট বসাইছি, কর্তা বসাইছি, তারপরেই ভার্ব বসাইছি। সেটা আমরা এই রুলস অনুযায়ী দেখতে পারি। এই যে সারিয়া সাবজেক্ট, আর ভার্ব হলো ইজ প্লেইং, এইটুকু হলো ভার্ব। তাহলে এটা কি? এটা হলো ভার্ব, এটুকু হলো ভার্ব, আর এটা হলো সাবজেক্ট। যদি আমরা এটাকে এক্সপ্লেইন লিখে দেই, এটা হলো সাবজেক্ট। আর একইভাবে এইটুকু হলো এক্সটেনশন। এক্সটেনশন নিয়ে আমরা পরে আলোচনা করব যে অবজেক্ট কাকে বলে, এক্সটেনশন কাকে বলে, ভার্ব, সাবজেক্ট, কর্তা, কর্মক্রিয়া, এগুলো পরে আলোচনা করব। তাহলে এখানে সারিয়া হলো সাবজেক্ট, ইজ প্লেইং হলো ভার্ব, ইন দ্য ফিল্ড হলো এক্সটেনশন। তাহলে এই জায়গায় এই গঠনের স্ট্রাকচার অনুযায়ী এই বাক্যটা না হওয়ার কারণে, নিচেরটা, এই বাক্যটা গঠনের স্ট্রাকচার অনুযায়ী না হওয়ার কারণে কি হয় নাই? বাক্য হয় নাই। কারণ শুরুতে আমরা সাবজেক্ট অথবা কর্তা বসাই নাই, প্লেইং ভার্ব বসাইছি, যেটা আমাদের গঠনে নেই। এরপরে আমরা এক্সটেনশন নিয়ে আসছি, তারপরে সাবজেক্টকে নিয়ে গেছি,
এইটা যেহেতু আমাদের এই কারেক্ট অর্ডার অনুযায়ী হয় নাই, স্ট্রাকচার অনুযায়ী হয় নাই, তার ফলে আমরা এটাকে কি বলতে পারি না, প্লেইং ইজ ইন দ্য ফিল্ড দ্য সারিয়া সেন্টেন্স বলতে পারি না। তাহলে সেন্টেন্স হওয়ার শর্ত হলো দুইটা, সরি, সেন্টেন্স হওয়ার জন্য আমাকে কি ফলো করতে হবে, রুলস ফলো করতে হবে। আর সেটাকে অবশ্যই সাবজেক্টকে আগে লিখতে হবে, কর্মকে পরে লিখতে হবে, ক্রিয়াকে তারপরে লিখতে হবে। আর ইংলিশে হলো সাবজেক্টকে আগে লিখতে হবে, তারপরেই ভার্বকে লিখতে হবে, তারপরে অবজেক্টকে লিখতে হবে। তাহলেই আমরা একটা মনের ভাব প্রকাশ করতে পারবো এবং একটা পরিপূর্ণ সেন্টেন্স হবে। এরপরে যাই আমরা স্ট্রাকচার শেষে। এই যে সেন্টেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আমরা অনেক সময় আমাদের রিটেন ল্যাঙ্গুয়েজ আর স্পিকিং কিছুটা ভিন্নতা রয়েছে। কিছুটা ভিন্নতা বলতে কি বোঝানো হয়েছে, আমরা এই সেন্টেন্সগুলোকে সিঙ্গেল ওয়ার্ডে ব্যবহার করতে পারি, মাল্টিপল ওয়ার্ডে ব্যবহার করতে পারি। তাহলে সিঙ্গেল ওয়ার্ডের যে সেন্টেন্সগুলো রয়েছে, এই সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্সগুলোই সাধারণত আমরা স্পিকিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে থাকি। আর মাল্টিপল যে মাল্টি ওয়ার্ডের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো সচরাচর রিটেন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে থাকি। যেমন আমি যদি সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সের কথা চিন্তা করি, সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স, সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স আর মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। তাহলে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স, মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। তাহলে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স কোনগুলো? যেমন আমি প্রশ্ন করলাম যে মাঠে কে খেলতেছে, বা আজকে সবচেয়ে বেশি গোল করেছে কে, তাহলে আমরা অবভিয়াসলি উত্তর হয়তো দিয়ে দেব কি, মেসি। তাহলে এই যে মাঠে আজকে কে গোল করেছে বেশি, আমরা কিন্তু মনে সম্পূর্ণ ভাব প্রকাশ করেছি। আমি যে অডিয়েন্সের কাছে এই প্রশ্নটা করেছি যে আজকে কে গোল বেশি করেছে, সে যখন এক বাক্যে উত্তর দিয়েছে, এক শব্দ উত্তর দিয়েছে যে মেসি, আমি কিন্তু বুঝে ফেলেছি, মানে আমি কিন্তু তার পরিপূর্ণ মনের ভাবটা প্রকাশ করেছে সেটা আমি ধরে ফেলেছি। কিভাবে? হয়তো তার সম্পূর্ণ বাক্যটা বলা উচিত ছিল যে আমি প্রশ্ন করলাম মাঠে আজকে কে বেশি গোল করেছে, তাকে উত্তর করতে হবে মাঠে আজকে মেসি বেশি গোল করেছে। তাহলে পরিপূর্ণ একটা বাক্য হয়ে গেল, যেটা আমরা স্পিকিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি না। ওইটা স্পিকিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করাও প্রয়োজন নেই, বাট ওই পরিপূর্ণ মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সটা অবশ্যই আমাকে রিটেন ইংলিশে ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে যদি আমি প্রশ্ন করি যে হু না, হোয়াট ইজ ইয়োর নেম, এই প্রশ্নটা কিন্তু আমি উত্তরটা আমি নাম জিজ্ঞেস করেছি, সে যদি বলে দেয় রানা, হোয়াট ইজ ইয়োর নেম, সে উত্তর করলো রানা, তার মানে কিন্তু স্পিকিং ল্যাঙ্গুয়েজে তার বলা শেষ হয়ে গেছে। আর লিখতে যদি চাই মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স ইভেন রিটেন ইংলিশে, তাহলে সেখানে আমাকে অবশ্যই বলতে হবে মাই নেম ইজ রানা। তাহলে এই যে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স আর এই যে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স, তাহলে সেন্টেন্স মূলত সিঙ্গেল ওয়ার্ডেডও হতে পারে, মাল্টি ওয়ার্ডেড হতে পারে।
তাহলে সিঙ্গেল অর্ডার সাধারণত আমরা স্পিকিং ইংলিশে ব্যবহার করে থাকি, মাল্টি অর্ডার সাধারণত আমরা রিটেন ইংলিশে ব্যবহার করে থাকি। এছাড়াও আরও সিঙ্গেল অর্ডার অনেক শব্দ রয়েছে, যেমন আমরা বলতে পারি স্টপ বলতে পারি, তারপরে গো বলতে পারি, কাম বলতে পারি ইত্যাদি, লিসেন বলতে পারি ইত্যাদি। কেমন আমরা অনেক সময় কাউকে বলি যাও, যাও বললেই কিন্তু একটা সেন্টেন্স হয়ে যায়। আসো, আসো বললেই কিন্তু একটা বাক্য হয়ে যায়। বাট এই সেন্টেন্সটা রিটেন ইংলিশে ব্যবহার না করাই বেটার, বা রিটেন ইংলিশে ব্যবহার করা হয় না সচরাচর, এটা স্পিকিং ইংলিশে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই যে আমাদের স্পিকিং আর রিটেনের পার্থক্যটা, এটা আমাদেরকে শিখে নিতে হবে আরো ইন ডিটেলসে। এটা আমি সিম্পলি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, ইন ডিটেলসে পরে আলোচনা করা যাবে। নেক্সটে আমাদের যে বিষয়টা জানা দরকার, তাহলে একটা বাক্য পরিপূর্ণ বাক্য হওয়ার জন্য, একটা সেন্টেন্স পরিপূর্ণ সেন্টেন্স হওয়ার জন্য অবশ্যই শব্দগুলোকে দুইটা বর্ডারে সাজাতে হবে। আমরা একটা এক হলো এখানে কারেক্ট, অবলিক, প্রপার, অর্ডারে সাজাতে হবে। আর দুই হলো অবশ্যই এর একটা ক্লিয়ার মিনিং থাকতে হবে। তাহলে পরিষ্কার একটা অর্থ থাকতে হবে। যদি একটা পরিপূর্ণ বাক্যকে আমরা মানে একটা পরিপূর্ণ বাক্য লিখতে চাই, আর সেখানে অবশ্যই শব্দগুলো প্রপার, অর্ডার অথবা কারেক্ট, সঠিক নিয়মে সাজাতে হবে। সঠিক নিয়মে যদি না সাজাই তাহলেও আমাদের পরিপূর্ণ বাক্য হবে না, ক্লিয়ার মিনিং না থাকলেও সেটা বাক্য বলা যাবে না। যেমন আমি যদি এখানে বলি যে বাংলায় সে বড়শি দিয়ে আম পাড়ে, তাহলে আমি এইখানে সুন্দরভাবে অবজেক্টটা কর্মকেও লিখেছি, কর্তাকেও লিখেছি, সবই লিখেছি, কিন্তু ক্লিয়ার মিনিং হয় নাই, সামঞ্জস্যপূর্ণ বাক্য তৈরি হয় নাই। এখানে সে বড়শি দিয়ে আম পাড়ে, বড়শি দিয়ে কখনোই আম পাড়া যায় না। বড়শি দিয়ে সাধারণত কি করতে হয়? মাছ ধরতে হয়। তাহলে বড়শি দিয়ে মাছ ধরে, এটা হলো কারেক্ট। তাহলে এরকম ঠিক আরো অনেক রয়েছে, যে সে বড়শি দিয়ে মাছ ধরে। সামঞ্জস্যপূর্ণ পরিপূর্ণ বাক্য হতে হলে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ শব্দ ব্যবহার করতে হবে। তাহলে যে জিনিসটা দিয়ে যে কাজটা করা যায় না বা হয় না, যদি আমরা সেই কাজের মিল না রেখে বাক্য বা শব্দ সাজাই, তবুও সেটা কি হবে না? বাক্য হবে না। এই তো এই পর্বে আমাদের বাক্য নিয়ে আলোচনা ছিল। বাক্য নিয়ে আমরা আরো বিশদভাবে আরো একটু এক্সটেনশন ওয়েতে আলোচনা করতে পারি সময় সাপেক্ষ। তাহলে পরিপূর্ণ বাক্য সম্পর্কে আমাদের ধারণা রাখার দরকার। পরিপূর্ণ বাক্য শেখার জন্য বা আমাদের ইংরেজি ভাষা শেখার জন্য বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার সাথে আমাকে যে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটার উপরে যদি আমার গুড কমান্ড না থাকে, এটার উপরে যদি আমার ভালো জ্ঞান দক্ষতা না থাকে, তাহলে আমরা কখনোই ইংরেজি ভাষা শিখতে পারবো না। তাহলে ইংরেজি ভাষা শেখার জন্য, ইংরেজি ভাষা মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের অবশ্যই আমার মাতৃভাষার উপরে ভালো দক্ষতা রাখতে হবে। থ্যাংক ইউ অল।